হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তার সঙ্গেই আছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। এটি মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে সেটা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে? ক্ষমতা স্বতন্ত্রীকরণের ধারণাটি অনেক প্রাচীন। চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে অ্যারিস্টটলের রচনায় প্রথম এই ধারণাটি পাওয়া যায়। পরবর্তীকালে রোমান দার্শনিক পলিবিয়াস ও সিসেরো, ফরাসি দার্শনিক বোদা, ইংরেজ দার্শনিক জন লক ও হ্যারিংটন প্রমুখ চিন্তাবিদ ও দার্শনিকদের রচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিশেষ আলোচনা লক্ষ্য করা যায়। তবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কো তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ হলো সরকারের 3টি বিভাগের স্বতন্ত্রতা। 3টে বিভাগ মানে তোমরা জানো, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ। এবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের 3টি বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রতা প্রদান করার নীতিকে বোঝায়। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে মানা হয় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে সরকারের 3টি বিভাগ অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। 2 নম্বর হচ্ছে এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না, প্রত্যেকটি বিভাগের কাজের ক্ষেত্র থাকবে সম্পূর্ণ আলাদা। একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। তারপরে দেখো 4 নম্বর বলা হচ্ছে এক বিভাগ অন্য কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এবার সাংবিধানিক মর্যাদা, এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে এই সাংবিধানিক মর্যাদা, এই পয়েন্টটা তোমরা বোঝো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে কঠোরভাবে মানা হয় না, তবে ভারতের সংবিধানের যে ধারাগুলিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুশীলন লক্ষ্য করা যায় সেগুলি হলো, 1 নম্বর হচ্ছে সংবিধানের 50 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্র সরকারের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করতে চেষ্টা করবে, কিন্তু যেহেতু এটি রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত সেই কারণে এটির প্রয়োগ বাধ্যতামূলক নয়। 2 নম্বর হচ্ছে সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে এবং 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসন সম্পর্কিত ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে উল্লেখ্য যে রাষ্ট্রপতি ও রাজ্যপাল উভয়ই দিওয়ানি ও ফৌজদারির দায় থেকে মুক্ত থাকবেন। 3 নম্বর পয়েন্ট, সংবিধানের 121 এবং 211 নম্বর ধারা অনুযায়ী আইনসভা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের অপসারণ নিয়ে আলোচনা করতে পারে না। তারপরে দেখো সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি আইন জারি করার ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে আইন জারি করতে পারে যা আইনের মতো কার্যকর হবে। তারপরে বলা হচ্ছে দেখো 361 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি বা কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তাদের ক্ষমতার প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। এবার নিয়ন্ত্রণ ও ভারসাম্য, এই পয়েন্টটা দেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির যে উদাহরণগুলি আলোচনা করা হলো সেগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় ভারতের কোনো বিভাগ যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেই কারণে নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা রয়েছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি অনুযায়ী রাষ্ট্রের 3টি বিভাগ নির্দিষ্ট সাংবিধানিক বিধান অনুযায়ী পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।
এবারে মূল্যায়নে কি লিখবে দেখো, কঠোরভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি অবাস্তব এবং সেই কারণে এখনও পর্যন্ত কোনো দেশেই এই নীতি সম্পূর্ণরূপে গৃহীত হয়নি। তবে তার অর্থ এই নয় যে বর্তমানে এই নীতির কোনো প্রাসঙ্গিকতা নেই। রাষ্ট্রের বিভাগগুলির স্বৈরাচারিতা রোধ, নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দক্ষ প্রশাসন তৈরিতে, বিচার বিভাগের সক্রিয়তা রক্ষায় এই নীতির প্রাসঙ্গিকতা ও গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।